রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে আমরা স্বাগত। আমাদের আজকের অতিথি লায়ন আব্দুল কাদের জিলানী। উনি শ্রমজীবী পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমজীবী পার্টির চেয়ারম্যান এবং একজন বিশিষ্ট সমাজসেবক, সমাজ সংস্কারক। পাশাপাশি আমাদের সাথে আজকে জয়েন দিবেন আব্দুর রহিম। উনি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি। তো শুরুতে আমরা লায়ন আব্দুল্লাহ জিলানীতে যাব। এই যে রাজনীতি যে সংস্কার, এখন জুলাই চলতেছে, এই জুলাইটাকে আপনার দল থেকে কিভাবে আপনি দেখতে চান? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থাপক শ্রদ্ধেয় ভাই ভাই এবং শ্রদ্ধা অতিথি ভাই, তো আজকে যে সংস্কার কথা আমাদের বলা হচ্ছে, কিন্তু এই সংস্কারের কোনো লক্ষ্য বা সংস্কারের কোনো লক্ষণ, সংস্কারের কোনো পরিধি আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। বিগত 2024 সালের জুলাইয়ে গণ অভ্যুত্থান, জুলাইয়ে গণ আন্দোলন শুরু হয়েছিল। কৃষক, শ্রমিক, মেহনতি, শ্রমজীবী, আমাদের ছাত্র জনতা সবাই মিলে জুলাইয়ের যে লড়াই সংগ্রামের পরে আমরা 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান পেয়েছি, আমরা একটা বিজয় অর্জন করেছি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। তো আজকে একটি বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সহযোগী উপদেষ্টাগণ, এই যে পরিষদ নিয়ে তারা আজকে উপদেষ্টাগণ পরিচালনা করছে, আমার মনে হয় বাংলাদেশের আমরা যে 18 কোটি জনগণ যে সংস্কার চাচ্ছি, যেটা আমরা বর্তমান উপদেষ্টা মহোদয়ের কাছে আশা করেছিলাম, সেই আশানুরূপ আমাদের ওনারা কোনো কার্যক্রম দেখাতে পারছে না। আমি তো মনে করছি বর্তমান উপদেষ্টা মহোদয়গণ তাদের এই রাষ্ট্র পরিচালনার, তাদের এই অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম, তাতে তারা ব্যর্থতা অর্জন করছে। যদি তাই না হয়, তাহলে বিগত একটি বছর অতিক্রান্ত হয়ে গেছে, কেন আজকে জুলাইয়ের 9 তারিখ, আজকে কেন আমাদের সংস্কারের কোনো উপলব্ধি করতে পারছি না বা দেখতে পাচ্ছি না? আজকে জুলাইয়ের যে সনদ, জুলাইয়ের যে জাতীয় সনদ, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, কোনো কিছুই এখন পর্যন্ত দেখাইতে পারেনি। না পারছে দেশের কোনো সংস্কারের কার্যক্রম, না পারছে দেশের কোনো আইন শৃঙ্খলা, না পারছে আজকে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা। তাই আমি বলতে চাই, আমাদের বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে এই সরকারকে খুব দ্রুততম এই সংস্কারের জন্য, জুলাই গণ অভ্যুত্থানের জন্য, জাতীয় সনদের জন্য পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলার দ্রুত ব্যবস্থা নিয়ে এই রাষ্ট্র পরিচালনার জন্য তাদের সঠিক ভূমিকা জনগণের কাছে প্রকাশ করবে। এটি আমাদের শ্রমজীবী পার্টির পক্ষ থেকে চাওয়া এবং পাওয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আহ, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি আব্দুর রহিম সাহেব আমাদের সাথে আছেন। আমি রহিম সাহেবের কাছে আসব যে রহিম সাহেব আমাদের কথা শুনছেন কিনা জানি না। যে রহিম সাহেব কি আমাদের কথা শুনছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি। রহিম সাহেব, আপনার কাছে প্রশ্ন, আপনাদের গণ অধিকার পরিষদ এই যে জুলাই সনদ, এই বিষয়ে আপনাদের মন্তব্য কোথায়? যে আপনারা গণ অধিকার পরিষদ জুলাই সনদ এখনো দেওয়া হয়নি, এবং কেন দেরি হচ্ছে? আপনাদের দল থেকে এই মর্মে সরকারের প্রতি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে 5ই আগস্ট পরবর্তী আমরা আমরা না, সারা দেশের মানুষ, সকল রাজনৈতিক দল, ম্যাক্সিমাম রাজনৈতিক দল যারা এই জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পতনে
জীবনের সম্পূর্ণ রিস্ক নিয়ে যারা রাজপথে ছিল, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে 5 তারিখ পরবর্তী রাষ্ট্র বা এই রাষ্ট্রযন্ত্রের অনেকগুলো সিস্টেম চেঞ্জ হবে, যার কারণে আজকে রাজপথ রঞ্জিত হয়েছিল, সেই সিস্টেম গুলা চেঞ্জ হয়ে যাবে। আসলে দুঃখের বিষয়, জিলানি ভাই বলেছেন যে আজকে 9ই জুলাই, জুলাই আন্দোলনের 1 বছরেরও আরো 9 দিন বেশি চলে গেল। আমরা জুলাই থেকে যখন আন্দোলন শুরু করেছিলাম, 1 বছর বেশি সময়েও এখন পর্যন্ত আমরা জুলাই সনদ, কি আন্দোলন হয়েছিল, কি কারণে হয়েছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, এই জুলাই সনদ যদি এখন না হয়, পরবর্তীতে কোন রাজনৈতিক দল দেখা যাবে যে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। এই আন্দোলন যারা করছিল তাদের উপর একটা দায়ভারও এসে যেতে পারে। রাজনীতি প্রেক্ষাপটে অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়। আজকে দেশের মানুষ, সাধারণ ছাত্র জনতা রক্ত দিয়ে যেই 5ই আগস্ট এই দেশটাকে এই ফেসিস্ট মুক্ত করেছিল, এই দেশটা থেকে স্বৈরাচারী যে একটা জুলুমবাজ আমাদের মাথার উপর চেপে বসেছিল, তাদেরকে দেশ ছাড়া করেছিল, আজকে তারা যদি একটি সনদ না পায়, এই জুলাই সনদ যদি এখন পর্যন্ত টালবাহানা হয়, আসলে এটা দুঃখের বিষয়। আমরা গণ অধিকার পরিষদ প্রথম থেকেই এই জুলাই সনদ নিয়ে, জাতীয় সরকার নিয়ে আমরা বারবার কথা বলে আসছি। আমাদের কথা বলাতে অনেকে অনেক কিছু মনে করলেও দীর্ঘ 1 বছর পর অনেকেই এটার সাথে একমত হয়েছে যে আজকে যদি জাতীয় সরকার গঠিত হতো, তাহলে জুলাই সনদটা এত দেরি হতো না। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আপনারা সকলেই দেখেছেন, আমাদের নেতা পিপি নুরুল হক নূর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই জুলাই সনদ নিয়ে একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। অন্য অন্য রাজনৈতিক দলও এটা চেষ্টা করছে অনেকেই, যদিও জুলাই সনদের গুরুত্ব এখনো অনেকেই কতটুকু বুঝে আমার এখনো বুঝি না। না হলে 1 বছরে একটা জুলাই সনদ তৈরি হলো না। আওয়ামী লীগের যারা সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, তাদের অনেক বড় বড় নেতা এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। শেখ পরিবারের একটি নেতাও অ্যারেস্ট হয় নাই। 625 জন, সেনাবাহিনীর তথ্য মতে 625 জন আওয়ামী লীগের বড় নেতা, যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিত, সরকারের নেতৃত্ব দিত আওয়ামী লীগ সরকারের, তারা আজকে দেশে নাই। উবাইদুল কাদেরের মতো লোক 3 মাসের মতো দেশে থাকার পর দেশ ছেড়ে কিভাবে পালিয়ে যায়, এগুলো আসলে আমাদের কষ্টের ব্যাপার। আমাদের কষ্ট লাগে যে এত কষ্ট করে এত লোক শহীদ হয়ে, এত লোক পঙ্গুত্ব বরণ করে, এত লোক চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে যেই জুলাই আগস্ট এই আন্দোলন সফল করেছিল, তাদেরকে আজকে আমাদের সম্মান দিতে, তাদের নাম একটি ডায়েরি করে রাখতে, তাদেরকে সনদ দিতে কেন জানি তালবাহানা হচ্ছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জুলাই সনদের পক্ষে, যত দ্রুত সম্ভব আমরা জুলাই সনদ চাই। আমরা এই জুলাই সনদের আমরা একটি আহ সারমর্ম আমরা বারবার সরকারকে দিয়েছি। সরকার বারবার, তারা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার কি পরামর্শ করছে আসলে আমরা অনেকেই জানি না, জি, কেন এটা দেরি আমার হচ্ছে। আমি একটা প্রশ্ন আপনার সাথে যোগ করছি, যেটা হচ্ছে আপনারা জুলাই সনদে কি কি জিনিস চাচ্ছেন? জুলাই সনদে কি কি জিনিস থাকবে, এটা আপনারা চাচ্ছেন? আমরা আসলে জুলাই আগস্টের যে আন্দোলনের প্রেক্ষাপট, কিভাবে এই আন্দোলন, কোথায় থেকে এই আন্দোলন, কিসের জন্য আন্দোলন, কারা শহীদ হলো, কারা অন্ধত্ব বরণ করলো, কারা পা হারাইলো, কারা চোখ হারাইলো, অর্থাৎ এই জুলাই আগস্টের আন্দোলনে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল তার বাস্তব একটি নমুনা আমরা জুলাই আগস্টের সনদে, জুলাই সনদে চাচ্ছি। আমরা চাচ্ছি এই জুলাই সনদ সংবিধানের সাথে সমৃদ্ধ করে, যাতে পরবর্তীতে পরবর্তীতে এই আন্দোলন নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। হয়তোবা কোনো রাজনৈতিক দল এসে বলল যে জুলাই আন্দোলনে যা হয়েছে তা ঠিক হয় নাই, এদের বিচার হওয়া দরকার। যদি আমাদের কোনো দলিল না থাকে,
যদি আমাদের কোনো ডকুমেন্ট না থাকে, এটা একটা প্রশ্নের সম্মুখীন হয়। আমরা জুলাই সনদে, জি, জুলাই আপনাকে আগস্টের ধন্যবাদ। আন্দোলনের প্রেক্ষাপট। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কথা বলছেন, আমি জিলানি সাহেবের কাছে আসবো। জিলানি সাহেব, আপনি জুলাই সনদটাকে কিভাবে দেখতে চান, এবং জুলাই সনদের যে দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। সর্বপ্রথম যেটি বলবো, জুলাই সনদটা কেমনও দেখতে চাই সেই কথার আলোকে যেটি বলতে হয় সেটা হলো জুলাই সনদ দীর্ঘ 16টি বছর পর আমাদের বাংলাদেশের জনগণ যে অতিষ্ঠ দীর্ঘশ্বাস খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যে অত্যাচার থেকে আমাদের জনগণ মুক্তি পেয়েছে, সেই মুক্তির আলো কিন্তু দেখেছে, আলো দেখিয়েছে আমাদের ছাত্র জনতা। আর এই ছাত্র জনতা কিন্তু সর্বপ্রথম যে আন্দোলনটা ডেকেছিল কোঠা ভিত্তিক, এই কোঠা ভিত্তিক আন্দোলন ডাকতে ডাকতে একটি সমাবেশ বিশাল আকার ধারণ করতে করতে এখানে দেখে গিয়েছে যে এই সরকার টালবাহানা করছিল, সাবেক সরকার খুনি হাসিনা সরকার, তখন ছাত্রদেরকে কোনো একটি সংবাদ সম্মেলনে ছাত্রদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছিল। এই রাজাকার বলে আখ্যায়িত করার কারণে কিন্তু আমাদের ছাত্র জনতার যে উত্তপ্ত রক্ত, এই রক্ত যখন গরম হয়ে গিয়েছিল, রক্তের যখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল, তখন এই ছাত্র জনতা কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনাকে এক দফা দাবি দিয়েছিল, পতনের দাবি। এবং এই পতনের দাবি যখন দিয়েছিল, ডাক দিয়েছিল, তখন কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি শ্রমজীবী, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, একেবারে মানে সাধারণ জনগণ পর্যন্ত এক কাতারে নেমে গেল আন্দোলনের মাঠে। এক পর্যায়ে গিয়ে তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তারা পালিয়ে আছে। এখন আমার যেটি কথা সেটি হলো কি, এই জুলাই সনদ এক বছর হয়ে গেল, কেন বাস্তবায়ন হচ্ছে না সেটিরও সারাংশ বা সারমর্ম এখন আমরা দিন যত যাচ্ছে তত আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি। এই জুলাই সনদকে আজকে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি, এবং স্যাটেলাইট ইয়েতে ফেসবুকে দেখেছি, সামাজিক মাধ্যমে। সেটি হলো কি, সালাউদ্দিন সাহেব নাকি বলেছে, বা সালাউদ্দিন সাহেব বলছে যে জুলাই সনদ সংবিধানে আমরা সম্পৃক্ত করতে চাই না। তাহলে এখানে আমরা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছি যে দীর্ঘ একটি বছর হয়ে যাচ্ছে এই যে 30টি রাজনৈতিক দলকে নিয়ে বাট্টিবাদ সংলাপ করছে, সংস্কার কমিশন সংলাপ করছে। এখানে আমার মনে হয় যে বিএনপি কে প্রাধান্য দেওয়া হচ্ছে বিধায় আজকে এই সংস্কার সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। যদি বিএনপির লোকজনের কথা যদি বর্তমান সংস্কার কমিশন প্রাধান্য দেয়, তাহলে 29টা রাজনৈতিক দল কি করছে? আমার কথা যে 30টি রাজনৈতিক দল বিভিন্নভাবে সংলাপ করছে, বিভিন্ন ইয়ে তৈরি করছে, খাত তৈরি করছে, তো তাহলে এই জুলাই সনদ বা জাতীয় সনদ এটাকে কেন বাস্তবায়ন রূপ নিতে দিচ্ছে না একটি একটি দল বা একটি গোষ্ঠী? তাহলে আমি বলবো যে জুলাই সনদ, জুলাই গণঅভ্যুত্থান যে আন্দোলনটা হয়েছিল, এটি পরবর্তীতে আমাদের ছাত্র জনতা বা আমরা যারা সম্পৃক্ত ছিলাম, নিশ্চয়ই আমরা তাহলে পরবর্তী সরকার আসলে আমরা বিভিন্ন ভাবে হয়রানি হব, বিভিন্ন ভাবে জেল জরিমানা হবে, আমাদের বিভিন্ন শাস্তি হবে। তাহলে আজকে যে এই যে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছে, আমরা সংবিধানের সাথে সম্পৃক্ত করতে চাই না, ওনাদেরকে ভুলে গিয়েছে দীর্ঘ 16টি বছর ওনারা পালিয়েছিল, ওনারা আত্মগোপন করেছিল। ওনাদের নেতা, ওনাদের যে ম্যাডাম ম্যাডাম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, ওনার যে বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, উনি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারেনি। ওনার যে এই যে ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছে, এটা কিন্তু ছাত্র জনতার জন্য করছে। এটা কিন্তু সেই গণ অভ্যুত্থান যে জুলাই হয়েছে, 5ই আগস্টে বিজয় অর্জন করেছি, এর ফলে কিন্তু ওনারা আজকে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করছে, এবং আগামীতে সুন্দর একটি রোড ম্যাপ করে আমরা দেশে সুন্দর একটি জাতীয় ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারবো। কিন্তু আজ পর্যন্ত কেন, আজকে একটি বছর হয়ে যাচ্ছে, কেন ওনারা এই জাতীয় সনদ বা জুলাই অভ্যুত্থানে, জুলাই মানে সনদে তারা কেন বাধা দিচ্ছে? তারা নিশ্চয়ই, তারা সেই 1971 সালে যেটি করেছিল, যে দেশ স্বাধীনের জন্য যে তারা হয়তো বিপক্ষে ছিল, বিভিন্ন ভাবে তারা
বাধাগ্রস্ত করেছিল। 1971 সালের কিছু কথা আমরা মুরব্বীদের কাছে শুনেছি, বই পুস্তকে পড়েছি। এখন কি সেটি কি আমরা এই এই 24-এর গণ অভ্যুত্থান বা 24-এর যে জুলাই সনদে যে বাধা দিচ্ছে, আমরা কি তাহলে ধরে নিতে পারি তাহলে 1971 সালেও তারা এই ধরনের কিছু একটা করেছিল, যার কারণে জি, আজকে বিভিন্ন গুণীজন আচ্ছা, জ্ঞানীজন এবং আপনাকে রাজনৈতিক ধন্যবাদ। বিশেষজ্ঞরা বলে 1971 সালে জি, উনিশশো আপনার কথা। একাত্তর সালে বিএনপি বাংলাদেশের পক্ষে ছিল না, তাহলে আজকে জুলাই গণ অভ্যুত্থানে কেন বিএনপি বারবার করে বিপক্ষে যাচ্ছে এবং তারা বাদী হচ্ছে? তারা সংবিধানে এই গণ অভ্যুত্থানকে সংযোজন করতে কেন বারবার করে নিষেধ করছে? এটি আমার জি, প্রশ্ন জাতির কাছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিএনপির জন্ম 1977 সালে। আপনি যদি 71 পরবর্তী বলেন, 71 পরবর্তী বিএনপি বলতে কিছু ছিল না। ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করলাম যে আপনার জন্ম হয়েছে, যদি রাজনীতি নিবন্ধন এখনো আপনারা পাননি, আপনার নিবন্ধন ছাড়া জন্ম 2018 সালে, আর গণ অধিকার পরিষদ 2020 সালে সম্ভবত জন্ম হয়েছে। তারা নিবন্ধন পেয়েছে। বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনীতি সংস্কার রাজনীতি, এটা আমাদের চলমান প্রক্রিয়া। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সংরক্ষণে জুলাই সনদের অত্যন্ত প্রয়োজন। জুলাই সনদে আমি উল্লেখ করব, 1 নম্বর হচ্ছে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকটা পরিবারকে তাদের মর্যাদা প্রদান করা এবং তার পুনর্বাসন, পরিবারগুলোকে পুনর্বাসন করার ব্যবস্থা করা, এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমৃত্যু পর্যন্ত তাদেরকে সহায়তা প্রদান, এগুলো জুলাই সনদের মধ্যে উল্লেখ থাকুক। এবং আমরা বর্তমান সংস্কার রাজনীতিতে আমি আব্দুর রহিম সাহেবের কাছে আসবো। পিআর নিয়ে আপনার দলের অবস্থান কি? আপনি পিআর মানে কি, এবং পিআর নিয়ে আপনাদের দলের অবস্থানটা কি আপনার বলবেন? ধন্যবাদ। আসলে আমরা প্রথমেই যখন 5ই আগস্ট সংগঠিত হলো, 5ই আগস্ট পরবর্তীতে আমরা প্রথমেই একটা দাবি করেছিলাম জাতীয় সরকার। তখনও একটি রাজনৈতিক দলের কারণে জাতীয় সরকার গঠন হয় নাই। বিশ্বের প্রায় 100 দেশের মতো রাষ্ট্রে পিআর সিস্টেমে এখনো নির্বাচন হচ্ছে। এই পিআর সিস্টেমটা আসলে আমরা যদি, পিআর সিস্টেম অনেক আলোচনার ব্যাপার, এত সময় হয়তো পাওয়া যাবে না। আমি মূল মূল কিছু কথা আমি বলি। আমার একটি ভোট, আমি সাপোজ আমি গফরগাঁওয়ে একটি ভোট দিলাম একটি প্রতীকে। এইখানে আরো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে। কেউ যদি একটি ভোট কম পায় তাহলে তার ফেল, আর যে একটি ভোটও বেশি পাইছে সে পাস বা উনি নির্বাচিত হয়। আর পিআর সিস্টেমটা হলো এরকমই একটা সিস্টেম যে সারা দেশের রাজনৈতিক দলগুলার ভোটগুলা গণনা করা হয় এবং একটি পার্সেন্টের অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়। 1%-এ 3টা এমপি থাকার কথা, এটা হয়তো বা তারা বিয়োজন করতে পারে। আজকে আমাদের যে বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম, এখানে দেখা গেছে যে আমাদের দেশের মানুষ এখনো রাজনৈতিক সচেতন না, যার কারণে অনেক দল বিভিন্নভাবে ক্ষমতা ব্যবহার করে হোক, প্রশাসন ব্যবহার করে হোক, অনৈতিক লেনদেনের কারণে হোক, কিছু ভোটারকে কনভেস্ট করে বা কিছু ভোটারকে তারা টাকা পয়সা দিয়ে কিছু ভোট কিনে, বাংলা কথায় কিছু ভোট কিনে তারা নির্বাচিত হয়ে যাচ্ছে। এই নির্বাচনের প্রভাব সারা দেশেই পড়ছে এবং এটার কারণে বাংলাদেশের রাজনৈতিক মুষ্টিমেয় কিছু দলের বাহিরে বাহির হচ্ছে না। আজকে যদি গত যে আওয়ামী লীগ সরকার ছিল, এখানে যদি আরো 2, 4, 5টা দল ছিল তার সাথে, কিন্তু তার নির্ধারিত কিছু পোষা দল ছিল। অন্য অন্য রাজনৈতিক দলের যদি নেতৃত্ব পর্যায়ের লোকজন সংসদে থাকতো তাহলে এই সংসদ স্বৈরাচারী সংসদ হয়ে উঠতো না। আমরা সেই সিস্টেমটার কথাই বলছিলাম। পিআর সিস্টেমে হোক, আজকে বিএনপি তারা জনপ্রিয় দল, তারা স্টেক হোল্ডার দাবি করছে, আমরা অস্বীকার করছি না। বর্তমান সময়ে তারা স্টেক হোল্ডার হতে পারে। নির্বাচনে এসে তারা 50%-এর বেশি মানুষের জনমত নিয়ে তারা সরকার গঠন করুক। তাদের যদি এত জনমত থাকে, ভয় কেন পিআর সিস্টেমে? তারা বলছে যে 90% লোকেই নাকি তাদের, তাহলে তো তারা প্রায় সম্পূর্ণ পিআর সিস্টেমে তারাই পায়, তারপরেও তারা পিআর সিস্টেমে তারা একমত হচ্ছে না। তাদের কারণে পিআর সিস্টেম হয় নাই।
তাদের কারণে জাতীয় সরকার হয় নাই, অনেকগুলা সংস্কার তাদের কারণে এখনো ঝুলে আছে। সংস্কার কমিশন বারবার মিটিং করছে, বারবার আলোচনা করছে, কোনো সমাধান হচ্ছে না। জুলাই সনদ হচ্ছে না, জুলাই সনদ আজকে তারা সংবিধানে সংযোজন করতে চাচ্ছে না। আমি শুধু এইটুকুই বলতে চাই, পিআর সিস্টেম হলে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সরকার গঠিত হবে। এখানে বিএনপি থাকবে, ওরা যদি সরকার পরিচালনা করে করুক। তার পরবর্তী কেউ যদি 5% ভোট পায়, তার 15টা এমপি থাকবে। আজকে শ্রমজীবী যে আমাদের আব্দুল জিলানি সাহেব আছেন, উনার দল যদি 2% ভোট পায়, উনার 6 জন এমপি থাকবে। গণ অধিকার যদি 10% ভোট পায়, তাদের 30টা এমপি থাকবে। জামাত ইসলাম যদি 20% থাকে বা 15% থাকে, তাদের এমপি থাকবে। চরমোনাই, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, সকল রাজনৈতিক দলের যদি অংশগ্রহণে একটি সংসদ হয়, সেই সংসদ হবে কার্যকরী সংসদ। সেই সংসদে স্বৈরাচারী তৈরি হবে না। সেই সংসদে ইচ্ছা করলে জোর করে ভোটের আয়োজন করতে পারবে না। পিআর সিস্টেম বা সংস্কারে আমরা এটাও চাচ্ছি যে কিছু কমিশন, যেমন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ ইউনিটগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। আসলে আমরা হয়তো অনেকেই বলে গণ অধিকার পরিষদ, শ্রমজীবী অধিকার বা ইসলামী আন্দোলন, তাদের কতটুকু জনমত আছে। আরে বাবা, আমরা তো ছোট দল হতে পারি, আমরা তো সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছি। আমরা তো একটি সকল দলের অংশগ্রহণের একটি সরকার ব্যবস্থা চাচ্ছি। সকল দল অংশগ্রহণ করে একটি রাষ্ট্র পরিচালনা চাচ্ছি। আজকে 53-54 বছর বাংলাদেশের বয়স। সেই বাংলাদেশে কি হয়েছে? কিছু লোক দেখানো উন্নয়ন হয়েছে, কাঠামো অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের মানুষ এখনো পাই নাই। একটি স্বাধীন নির্বাচন কমিশন আমরা পাই নাই, দুর্নীতি কমিশন পাই নাই। আজকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন একটি দলের পক্ষ হয়ে কাজ করে। আমরা এখনই দেখতে পাচ্ছি প্রশাসনের এসপি, ডিসি, ওসি, ওরা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। কেন? এরকম সিস্টেম থাকবে কেন? অন্য অন্য দেশে তো এই সিস্টেম নাই। পুলিশ পুলিশের মতো কাজ করবে, নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো কাজ করবে, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো কাজ করবে, ডিসি সাহেব তার রুটিন ওয়ার্ক পালন করবে, ওসি সাহেব তার দায়িত্ব পালন করবে। এখানে রাজনৈতিক দলের পরিচয়ে কাজ হয়। আমরা সেই সিস্টেম গুলার চেঞ্জ চাচ্ছি। আমাদের সাথে অনেক দল এটা চাচ্ছে, হয়তোবা কোনো কোনো বড় দল তাদের ব্যক্তি স্বার্থের কারণে এটা চাচ্ছে না। আমরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে পিআর সিস্টেম সংস্কার এগুলো চাচ্ছি। আমি এইটুকুই বলবো যে সিস্টেম পরিবর্তন করা দরকার। গতানুগতিক যে সিস্টেমে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তার বাহিরে আমাদের বাহির হওয়া দরকার। না হলে জি এই রাষ্ট্রযন্ত্র যেভাবে চলছে এভাবে চলতে থাকবে, পরিবর্তনের কোনো আভাস থাকবে না। আমরা জি, শুধু আপনাকে সেইটুকুই অসংখ্য চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুল কাদের জিলানী সাহেবের কাছে আসতে চাই। আপনার দল পিআর সিস্টেমের প্রতি কোন কোন জায়গায় আপনারা পিআর সিস্টেমটা চাচ্ছেন, কোন কোন জায়গায় চাচ্ছেন না, যদি আমাদের বলেন, জিলানী সাহেব। আসলে জি আমাদের যে পিয়ার পিয়ার পদ্ধতির যে কথাটা উঠেছে, সবার যে দাবি, সব দলগুলোর দাবি এখন পিয়ার পদ্ধতিতে আমরা একটা নির্বাচনের যদি পরিবেশ তৈরি করতে পারি তাহলে হবে। প্রায় প্রায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলই পিয়ার পদ্ধতিতে এখন সম্মতি দিয়েছে। বাট বড় কিছু রাজনৈতিক দল, বলতে দুই একটি রাজনৈতিক দল স্বার্থে, তাদের স্বার্থ উন্মোচনের জন্য তারা চাচ্ছেন না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। কারণ তারা এককভাবে রাজত্ব কায়েম করবে। যে এককভাবে ইতিপূর্বে যে রাজনৈতিক দলগুলো রাজত্ব কায়েম করে গিয়েছে পবিত্র সংসদে, তারাও চাচ্ছে এখন পিয়ার পদ্ধতি না হলে তারা এককভাবে রাজত্ব কায়েম করতে চাইবে বা পারবে। এই জন্য সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাতে নির্বাচন না হয়, এই জন্য ওনারা পিয়ার পদ্ধতি চাচ্ছে না। কিন্তু আমরা পিয়ার পদ্ধতিতে যদি রাজনীতি করতে চাই বা আমাদের আগামীতে নির্বাচনে সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে জনগণ, তাদের ভোটের মূল্যায়িত পায়, সেটি হলো পিয়ার পদ্ধতি। আর পিয়ার পদ্ধতিতে হলে ইতিপূর্বে আব্দুর রহিম সাহেব যেটি বলে গিয়েছে, সেটি হলো সব দলের অংশগ্রহণমূলক একটি একটি সরকার হবে। সেই সেই জন্যই
আমরা পিয়ার পদ্ধতি চাচ্ছি, এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যেটি হবে সেটি হলো কি, পেশি শক্তি, কালো টাকার যে একটি ছড়াছড়ি হয় সেটি হবে না। তারপরে মনে করেন যে ভোট কেন্দ্র দখল হবে না, এবং প্রত্যেকটি ভোটারের একটি করে ভোটের অনেক মূল্যায়ন হবে, এবং প্রত্যেকটা ভোটারকে তারা উৎসাহ উদ্দীপনার সহিত তারা ভোট প্রদান করবে। এবং পিয়ার পদ্ধতিতে, যেহেতু বিশ্বের 97টি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে, হ্যাঁ, আমাদের দেশেও যদি পিয়ার পদ্ধতি এবার চালু হয় তবে সবচেয়ে ভালো হবে। এবং পিয়ার পদ্ধতিতে জন্য সব দল যেহেতু রাজি, আমি আমাদের দল থেকে, বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে আমরাও সম্মতি দিয়েছি যাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে সব দলেরই গ্রহণযোগ্যতা পাবে, এবং সব দল পার্টিসিপেট মূলক একটি নির্বাচন হয়ে আগামীতে সুন্দর একটি সরকার নির্বাচিত হবে। আর এই পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে স্টাবলিশড হয়, বর্তমানে যদি চালু হয়, সেটি হলে আমাদের জনগণের জন্য, আমাদের ভোটারদের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য মঙ্গলজনক কিছু একটা বয়ে নিয়ে আসবে, এইটাই আশা করছি। এবং সবাই আপনারাও জানেন, যদি পিয়ার পদ্ধতি যদি না হয়, বা জাতীয় সংস্কার কমিশন যদি শেষ পর্যন্ত পিয়ার পদ্ধতিতে নির্বাচন না করে, তাহলে যে লাউ সেই কদুই হবে। যে ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার বিদায় নিয়েছে, আবার নতুন করে আবার একটি স্বৈরতন্ত্র বা ফ্যাসিস্ট সরকার বা দুর্নীতিবাজ সরকার বা ক্ষমতা দখল, পেশি শক্তি সব উদ্ঘাটিত হয়ে নতুন আরেকটি রাজনৈতিক দল সরকার গঠন করবে, সেটি স্পষ্ট আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই জন্য আমি যেটি বলবো সেটা যে জনগণের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে আমাদের পিয়ার পদ্ধতিতে আগামী ত্রিদশ জাতীয় সংসদ যেন হয়, এটি আমাদের জোরালো আবেদন থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তবে আমি যেটি বলবো, আবারও বিভিন্ন প্রোগ্রামে বলেছি, আবারও আজকে বলছি, সেটি হলো কি, 30টি রাজনৈতিক দলকে শুধু নিয়ে তারা সংস্কার কমিশন সংলাপ করছে। আসলে 30টি রাজনৈতিক দল বাদে আরো অনেক রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত, তাদেরকে কোনোভাবেই এই সংস্কার কমিশন দাওয়াত করছে না বা সংস্কারে নিচ্ছে না। আমি জানি না কেন তারা এই ধরনের কার্যক্রম করছে। ছোটখাটো হলেও কিন্তু নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলও কিন্তু অনেক কিছু দেশের জন্য করে আসছে এবং করবে। এজন্য আমি সংস্কার কমিশনকে আপনার মাধ্যমে বলতে চাই, সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসার জন্য সুযোগ প্রদান করে দেওয়ার জন্য। তবে পিয়ার পদ্ধতিতে দেশের রাজনীতি বা দেশের আগামী নির্বাচন হওয়াটাই আশানুরূপ ব্যঞ্জন বলছি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পিয়ার পদ্ধতি বাংলাদেশের দুটো পদ্ধতি পৃথিবীতে চালু আছে, সবচেয়ে বেশি নির্বাচনে প্রায় 9টা পদ্ধতি চালু আছে। দুটা পদ্ধতি খুব গ্রহণযোগ্য, একটা হচ্ছে পিয়ার আর একটা হচ্ছে কি ওয়েস্ট মিনিস্ট্রি। বাংলাদেশে যে চালুটা আছে ওয়েস্ট মিনিস্ট্রি, তবে আংশিক, নির্দিষ্ট কিছু এলাকা ভিত্তিক আমাদের সংসদ নির্বাচন করি এটা। তো সিটি গভর্নমেন্ট সেটাও আসতে পারে পিয়ার পদ্ধতি ভিত্তি করে। আসলে বাংলাদেশের রাজনীতি এবং সংস্কার এটা চলমান প্রক্রিয়া, এটা আমাদের চেঞ্জ ও সংস্কার করতে হবে। এবং যেসব দল মত এখনো সংস্কারের পক্ষে না, আমরা আশা করি জনগণের স্বার্থে তারা সংস্কারে আসবে। আপনাদের সর্বশেষে আপনাদের নিজ নিজ এলাকার উদ্দেশ্যে আপনার, যেহেতু আব্দুর রহিম, আপনি কোথায় নির্বাচন করবেন আমরা কি জানতে পারি, যদি আপনাকে যদি সংসদ নির্বাচন করার সুযোগ পান? আসলে আমরা তো নির্বাচন বা কোথায় করব এটা এখনো আমাদের দল থেকে ওইভাবে কাউকে ঘোষণা করা হয় নাই। কিছু কিছু আসনে ঘোষণা করা হচ্ছে। তবে যেহেতু আমার জন্মস্থান ময়মনসিংহের গফরগাঁও, আমার গফরগাঁওয়ের মানুষের সাথে আমি বড় হয়েছি। গফরগাঁওয়ের আলো বাতাস আমার গায়ে লেগেছে। গফরগাঁওয়ের পানি কাদা আমার শরীরে এখনো লেগে আছে। আমার ইচ্ছা, যদি আমার দল আমাকে কোথাও নির্বাচন করার জন্য কোনো সুযোগ দেয়, তাহলে আমি গফরগাঁও থেকে নির্বাচন করতে জি। আগ্রহী। লায়ন আব্দুল কাদের জিলানী সাহেব, আপনার নিজেই তো চেয়ারম্যান, আপনি তো অবশ্যই চেয়ারম্যান করবেন, নির্বাচন করবেন, তো সেক্ষেত্রে আপনি কোথায় থেকে নির্বাচন করতে চান? জি, ধন্যবাদ। যদি আল্লাহ আমাদেরকে সেই সম্মানী আসনে নিয়ে যাওয়াই, বা আমাদের রাষ্ট্রের যে registration, বাংলায় যে নিবন্ধন, এই নিবন্ধনটা যদি এবার পেয়ে যাই, ইনশাল্লাহ আগামীতে অবশ্যই জাতীয় সংসদের নির্বাচনে পার্টিসিপেট করব নিজস্ব প্রতীক নিয়ে। আর যদি কোনো কারণবশত নিবন্ধন না পাই, তাহলে হয়তো দেখে শুনে একটি প্রতীক বা একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিয়ে সে প্রতীকে নির্বাচন
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যেটা কথা বলতেছিলাম যে আমাদের দেশ রাজনীতি এবং সংস্কার এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যেকেরই আমাদের সামনের পথে এগিয়ে যেতে হবে। তো সেই পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা এক একজন এক এক জায়গা দিতে থেকে হবে। হয়তোবা যদি আমরা সেই কাজ ক্ষেত্রে করব। আমি বলবো উপজেলাতে একটি আসন উপজেলাতে নির্বাচন করবো, আর যদি নিবন্ধন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের গঠনতন্ত্রের দলীয় সংসদ নীতি আমি নির্বাচন করা যোগ্য রাখি 5টি আসনে। তখন এখনো চিন্তা ভাবনা করিনি, আগে নিবন্ধনের পরেই আমাদের সবকিছু সিদ্ধান্ত হবে। নিবন্ধনের সিদ্ধান্তের পরে আমাদের আমার আমারটা। আপনার নিবন্ধন তো খুব সহজেই কোর্টে আবেদন করলে আপনার নিবন্ধন হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো ইয়া নেই। আমরা জানি যে আপনি বিএসপির বিপরীতে যদি কোর্টে আবেদন করেন আপনার নিবন্ধন অতি সহজে আপনি পেয়ে যাবেন। তো আমি সর্বশেষ আব্দুর রহিম সাহেবের কাছে আসতে চাই যে আগামী নির্বাচন, সংস্কার এবং ভবিষ্যতের বাংলাদেশ আপনার স্বপ্ন কি, মিস্টার আব্দুর রহিম সাহেব? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি পিআর সিস্টেম বা সংস্কারের মাধ্যমে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হয়, আমার স্বপ্ন বা আমার ইচ্ছা, আসলে একটু কথা বলতেই হয়, আমাদের কষ্ট এবং দুঃখ একটাই যে স্বাধীনতার 53 বছরে আজকে বাংলাদেশে এখন পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা খুবই অনুন্নত। সাধারণ একটু পেটের ব্যথা হলেও এখনো বাহিরে চিকিৎসা করতে হয়। চোখের চিকিৎসার জন্য ভালো কিছু বাংলাদেশে এখনো হয় না। শিক্ষা খাত খুবই অনুন্নত। আজকে আমাদের সমাজে একটু যদি প্রতিষ্ঠিত থাকে তাদের ছেলে মেয়েদেরকে বাহিরে পাঠিয়ে দিচ্ছে। তার মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো সিস্টেমেটিক হয় নাই। কারিগরি শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। ব্যবসায়িক দিক যদি বলি, আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সারা বিশ্বের লোক বাংলাদেশে ব্যবসা করতে আসার কথা, যা আমরা 200 বছর আগেও দেখেছি। ব্রিটিশ বা অন্য অন্য দেশ বাংলাদেশের দিকে লোভনীয় ভাবে তাকিয়ে থাকতো, আমরা সেটাকে ব্যবহার করতে পারি নাই। আজকে আমরা গার্মেন্টস নিয়ে একটু আশার আলো দেখলেও দিন দিন কেন জানি এটা নিভে যাচ্ছে। গার্মেন্টস এর বিকল্প কোনো এক্সপোর্ট আইটেম বাংলাদেশে এখনো গড়ে ওঠে নাই। সেই সার্বিক দিক চিন্তা করে আমার সার্বিক চিন্তা, 54 বছরে যেই বাংলাদেশ একটি জায়গায় স্থির রয়ে গেছে কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে, কিছু দলবাজ লোকের কারণে, সেই কাঠামো থেকে বাহির করে একটি কাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাণিজ্যিক উন্নয়ন করে দেশকে একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গঠন করা, যেখানে সাম্যের মূল্যবোধ থাকবে, জি, সকল আপনাকে জাতির অসংখ্য লোকজন ধন্যবাদ। আমরা আপনার কথা বুঝতে শান্তিপূর্ণভাবে পেরেছি বসবাস যে করবে। আপনি আর সাম্য, আরেকটি কথা হলো, সামাজিক সমঝোতা তার আরেকটি ভিত্তিতে কথা বলি করতে আমি, চাচ্ছেন। জি, জি বলেন, আপনারটা শেষ করেন সর্বশেষ, রহিম সাহেব। জি। বিশেষ করে আমি যেহেতু আমার গফরগাঁও থেকে নির্বাচন করতে চাচ্ছি, আপনারা সকলেই জানেন গফরগাঁও একটি অবহেলিত উপজেলা। উন্নয়নের ছোঁয়া গফরগাঁওয়ে লাগে নাই, অথচ স্বাধীনতার পর থেকে একটি দলে এই গফরগাঁয়ে রাজত্ব করেছে। গফরগাঁও উপজেলা থেকে ইউনিয়নে আসার মতো রাস্তাঘাট খুবই খারাপ। একটি হাসপাতাল আছে, তাও জরাজীর্ণ। শিক্ষা ব্যবস্থা খুব একটা উন্নত নয়। আমি গফরগাঁওয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে হাসপাতালের শয্যা বৃদ্ধি এবং গফরগাঁওয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জি, গফরগাঁওয়ের থেকে আগে আমরা বাস চলতো, অন্য এখন কোনো বাস এপিসোডে আমি আপনার রাস্তাঘাট না সাথে থাকায় বন্ধ, আপনার বাস এলাকার উন্নয়ন নিয়ে যাতায়াতের কথা বলবো। অবস্থা। আমাদের সময় ধন্যবাদ। সংক্ষিপ্ত, আমি আমি চাচ্ছি আপনি যখন নূর ভাইকে সাথে নিয়ে আসবেন আপনার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে, তখন আপনার এলাকা নিয়ে আমরা কথা বলবো। জি, সর্বশেষ জিলানী ভাইকে সংক্ষিপ্ত রূপে যদি কিছু বলেন। ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, আসলে আমাদের 2024-এর জুলাই এবং আগস্টের বিজয় যে চির অম্লান করে শহীদের রক্ত কে বৃথা যেন না যায়। আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলছে।
সেটি সেই কথাটি আমি বারবার বলবো, সেটি হলো কি, আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিষয়টা নিয়ে খুব দ্রুত এই সরকার ব্যবস্থা করে, এবং আমাদের জুলাই সনদ বা জাতীয় সনদ এটির ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাবো। আর জুলাই সনদ বা জুলাইকে বা এই আন্দোলনরত ছাত্রদের যে আপনার সংবিধানে সংযুক্তকরণ, এটি খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি স্বার্থে যেন বাধাগ্রস্ত না পায়। এই জন্য আহ, মানে আহ, সংস্কার কমিশনকে অনুরোধ করব, জি, আর আপনাকে যত অসংখ্য দ্রুত ধন্যবাদ। সম্ভব আপনার কথা আমরা আগামী বুঝতে পারছি। 5ই আগস্টের আগে আমাদের জুলাই সময় সনদটা সংক্ষিপ্ত। বাস্তবায়ন করার সবাইকে জন্য। উপস্থিত যে দুজন অতিথি আছেন দুজনকে আজকে ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত কারণে আমরা সময় দিতে পারিনি। পরবর্তী এপিসোডে আবার কোনো এক সময় আপনাদের দুজনকে বা একজনকে আমরা পাবো, আমরা সে আশাবাদ ব্যক্ত করি। এবং সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেকের জায়গা থেকে যেন সংস্কার আমরা পাই এবং বাংলাদেশকে স্বাধীন এবং সুন্দর করে গড়ে তুলতে পারি, সে আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম।